আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকাল ভোট সুষ্ঠু করতে সকলের সহযোগিতা চেয়েছেন সিইসি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশঙ্কাজনক হারে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, মিলছে না টিউবওয়েলেও। সাতক্ষীরার কালীগঞ্জে নোংরা পরিবেশে গজ ব্যান্ডেজ তৈরির অভিযোগ, শঙ্কিত চিকিৎসকরা। ফরেন বডি সেন্সেশন হয়, চুলকায়, ভিতরে অস্বস্তি থাকে, একই সঙ্গে অনেক সময় অ্যালার্জিও দেখা যেতে পারে। শিরোনাম শুনছেন, এবার যাব বিস্তারিত খবরে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের 140টি উপজেলায় ভোট হবে আগামীকাল। আজ সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দিনাজপুরের প্রথম ধাপে 3টি উপজেলায় ভোট হচ্ছে। সকাল থেকে বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু সহিংসতা ও অনিয়মের খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জ সদরে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে 5 জন প্রিজাইডিং কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হয়েছে। পাবনার সুজানগরে 10 জন সহযোগী সহ আটকের 12 ঘণ্টা পর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে ছেড়ে দিয়েছে র্যাব। কুষ্টিয়া সদরে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগ তুলে নওগাঁর নিয়ামতপুরে 4 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দর্শক, উপজেলা নির্বাচনের তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, গ্রেফতার প্রিজাইডিং অফিসারদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথম ধাপে কিন্তু সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে মূলত 3টি উপজেলায় প্রথম ধাপে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 10 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 10 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে আজকে সকালে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন অফিস থেকে সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা আনসার সদস্য রয়েছে তারা এখান থেকে সেগুলো নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে চলে গিয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি যে গত রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সাথে কয়েকজন প্রিজাইডিং অফিসার অর্থাৎ 5 জন প্রিজাইডিং অফিসার, এক স্কুল শিক্ষক কিন্তু গোপন বৈঠককালে কিন্তু সিরাজগঞ্জের যে কালিয়া হরিপুর ইউনিয়ন রয়েছে কাদাই পার্ক এলাকায় কিন্তু গোপন বৈঠককালে কিন্তু তাদেরকে আটক করে সিরাজগঞ্জ পুলিশ। তার পরবর্তীতে কিন্তু গতকাল রাত্রে সিরাজগঞ্জ যে জেলা প্রশাসক রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা যেটা জানিয়েছে যে আসলে তারা ওখানে আসলে গোপন বৈঠক করার কারণে তাদেরকে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়। এই আটকের পর কিন্তু সিরাজগঞ্জে যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে সেই পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিন্তু ডিবি পুলিশ কিন্তু তদন্ত কার্যক্রম করছে এবং তদন্ত কার্যক্রম করার পরে তার পরবর্তীতে কিন্তু আসলে কি কারণে আসলে তারা এখানে গিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু আবার সাংবাদিকদের সামনে কিন্তু তারা আবার ব্রিফ করবেন। এখন পর্যন্ত যেটা বললেন যে নির্বাচনের পরিস্থিতি আসলে বর্তমানে স্বাভাবিক রয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের যে বেলকুচি উপজেলা রয়েছে এই বেলকুচি উপজেলা মূলত আসলে তাঁত সমৃদ্ধ এবং অনেক শিল্প এলাকায় এই উপজেলাতে কিন্তু দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু একে অপরের কিন্তু কালো টাকার যে অভিযোগ, কালো টাকা সরানোর অভিযোগ, সেটা কিন্তু তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে সেটা কিন্তু সাংবাদিকদের এই বিষয়টা কিন্তু বারবার বলছে যে কেউ যাতে কালো টাকা না ছাড়ায় এজন্য কিন্তু তারা কিন্তু নির্বাচনের কমিশনার কার্যালয়ে কিন্তু তারা কিন্তু অভিযোগও দিয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল যেহেতু এই নির্বাচন উপলক্ষে নির্বাচনের পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে এবং নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়
এই জন্য কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পুলিশ, আনসার এবং যারা নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখবে ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু কালকে সজাগ থাকবে। তো এখন পর্যন্ত আমি সিরাজগঞ্জের যে পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু সেই সকল প্রিজাইডিং অফিসারের যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু আসলে সাংবাদিকদের বিষয়টা জানাবে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ খবর। নিপা। সিরাজুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে উপজেলা নির্বাচনের খবর জানাতে একটু যেতে চাই পাবনায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, নির্বাচনী সরঞ্জাম কি সব কেন্দ্রে ঠিক মতো পৌঁছেছে কিনা, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি নিপা, নির্বাচনী সরঞ্জামের কথা যদি বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনার সুজানগর উপজেলায়, সেখানে সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আমার পিছনে আপনি লক্ষ্য করে দেখবেন যে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। সারা বাংলাদেশে যে 140টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে আগামীকাল, তার মধ্যে পাবনা 3টি উপজেলা রয়েছে। একটি সুজানগর, একটি বেড়া, অপরটি হলো সাথিয়া উপজেলায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুজানগর উপজেলায়। নিপা, একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে সারাদিনের বেশ আলোচিত ঘটনা, পাবনার সুজানগর উপজেলা যিনি চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে গতকাল রাতে নগদ বিপুল পরিমাণ নগদ টাকা সহ র্যাব আটক করেছিল। সেই ঘটনার রেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। গতকাল রাতে যখন র্যাব তাদেরকে আটক করে এবং 10 জন সহযোগী সহ শাহিনুজ্জামান শাহিনকে আটক করেছিল। আটকের পর তার সমর্থকরা, তার সমর্থিত নেতাকর্মীরা সুজানগর থানা ঘেরাও করে সুজানগর বাজার অবরোধ করে তারা সারাদিন এবং ভোর রাত থেকে সারাদিন পর্যন্ত অবরোধ করে রেখেছিল। এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে র্যাব কার্যালয়ে রাত 3:30টার দিকে সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি জানানো হলেও দুপুর 12টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি র্যাবের কোম্পানি কমান্ডার এতেসামুল হকের খানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করেছিলাম। পরবর্তীতে তিনি যে টাকার পরিমাণটা ছিল 22,82,700 টাকা, সেই টাকা যে একজন চেয়ারম্যান প্রার্থীর জন্য যে বরাদ্দকৃত যে সর্বমোট 25 লক্ষ টাকা খরচ করতে হবেন, সেই 25 লক্ষের মধ্যেই আছে, যার ফলে তাকে গ্রেপ্তার না দেখে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন নিপা। শামসুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় এ ভোট নিয়ম রক্ষার নয়। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের একদিন আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় এ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে কমিশনের। কেউ যেন প্রভাব বিস্তার না করেন। তার আশা, দলীয় প্রতীকে ভোট না হওয়ায় প্রার্থীদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে অংশীজনদের অতি উৎসাহী না হওয়ার অনুরোধ জানান সিইসি। সকলের সহযোগিতা প্রয়োজন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন করছে বেশ কয়েকজন মন্ত্রী এমপির স্বজন। ভোটে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা সিইসির। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না, আমরা কোনো বেকায়দায় নেই। এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। দ্বাদশ জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচন বর্জন করে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো। এ বিষয়ে নিজের মত তুলে ধরেন সিইসি। কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না, যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী বলা হয়। আমরা একজন প্রার্থী, দুজন প্রার্থী, 4 জন হতে পারে, 5 জন প্রার্থী হতে পারে,
আমাদের কাছে থাকবে প্রার্থীকে ভোট দেবে, সে কোন দলের প্রার্থী, সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। তিনি জানান, সাধারণ কেন্দ্রে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তা সহ 19 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তবে পার্বত্য এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা যথাক্রমে 19 ও 21। পার্বত্য এলাকাগুলোতে মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যত্রতত্র উন্নয়ন প্রকল্প নয়, দেশ ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করে প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সফলতার কারণে প্রচুর ঋণ প্রস্তাব এলেও ভবিষ্যতে তা পরিশোধের দিক বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত এক দশকে দেশ জুড়ে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে বেশ কিছু মেগা প্রকল্প চালু হওয়ায় এর সুফল পাচ্ছে দেশের মানুষ। এসব প্রকল্পের বেশিরভাগই সরকারের সড়ক ও জনপথ বিভাগের। উন্নয়নের এই ধারা আরও টেকসই এবং দূর ভবিষ্যতের জন্য যেন কার্যকর হয়, সেটাই এখন সরকারের লক্ষ্য। এজন্য মঙ্গলবার গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করেন সরকার প্রধান। প্রত্যেকটা প্রকল্প এতদিন সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রয়োজন দেখে প্রকল্প নিতে হবে। প্রত্যেকটা পরিকল্পনায় সকলের আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে। দাবি অনেক থাকে, মানুষের তো সকলেই দাবি করে। আমি ঠাট্টা করে বলছি যে প্রত্যেকের ঘরের দুয়ারে একটা করে আমরা এয়ারপোর্ট বানিয়ে দেব। কারণ এখন পঞ্চগড়ও এয়ারপোর্ট চাই, ঠাকুরগাঁও এয়ারপোর্ট চাই, বগুড়াও এয়ারপোর্ট চাই, ঈশ্বরদী এয়ারপোর্ট আবার চালু করতে বলেন। আমাকে তো হিসাব করে দেখতে হবে যে আমার এটা করলে আমি কতটুকু, এটা আমি একটা টাকা বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে। যেটা উপকারে আসবে না সেটা আমি করব কেন। বিদেশি ঋণ গ্রহণেও সতর্ক থাকার পরামর্শ দেন সরকার প্রধান। এখন আমাদের সাফল্য হিসেবে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। সেটা মাথায় রেখে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। রাজধানী ও আশপাশের জেলাগুলোকে ঘিরে করা আউটার সার্কুলার রোড প্রকল্পের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রকল্প সময়মতো শেষ করারও তাগিদ দেন তিনি। আমার মনে হয় এটা খুবই ভালো হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। জেলাও কিন্তু সংযুক্ত। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে কথা বলেন তারা। বাংলাদেশের সাথে অভিবাসন সংস্থা IOM এর সম্পর্কের 50 বছর পূর্তিতে ঢাকা সফর করছেন সংস্থাটির মহাপরিচালক। 5 দিনের সফরে রবিবার তিনি ঢাকায় আসেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখার জন্য 1 ডজনের বেশি দাতাকে নিয়ে তিনি ঢাকায় এসেছেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে, ফলে টিউবওয়েলেও মিলছে না পানি। কৃষি সহ নানা কাজে ভূগর্ভের পানির অতি ব্যবহারই এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। চলতি গ্রীষ্মের তাপপ্রবাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। দেশের অন্যতম বড় নদী পদ্মাতে পানি কমে গেছে, ফলে এই নদীর উপর নির্ভরশীল অনেক ছোট বড় নদ নদী ও জলাধারেও পর্যাপ্ত পানি মিলছে না। একসময় জিকে প্রকল্পের মাধ্যমে এই এলাকায় সেচ কাজ চললেও গত কয়েক বছর ধরে তাও সম্ভব হচ্ছে না, তাই কৃষকদের ভরসা এখন ডিপ টিউবওয়েল। বিশ্লেষকরা বলছেন, যত্রতত্র এই ডিপ টিউবওয়েল স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে, বিপরীতে ভূগর্ভে পর্যাপ্ত পানি প্রবেশ করছে না। অনেক গভীর নলকূপ এলাকায় কৃষকরা সেচের কারণে বসাতে বাধ্য হয়েছে, তো সেটা একটা জলস্তর নেমে যাওয়ার একটা বড় কারণ।
বহুতল বিশিষ্ট বাড়ি, তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে যাদের, এবং ডিপ টিউবওয়েল যেহেতু পানি টেনে নিচ্ছে সেই জন্য যারা সাধারণ হ্যান্ড পাম্প ব্যবহার করতো সেগুলোতে পানি নেয়। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি ও জলাধারের পানি ভূগর্ভে প্রবেশ করে, কিন্তু পাকা অবকাঠামো বৃদ্ধির কারণে তা কমে গেছে। সয়েলের টেক্সচার এবং স্ট্রাকচার, টেক্সচারগুলো ফাইন টেক্সচার যখন হয়ে যায় মানে ক্লে টাইপের, তো ক্লের পরোসিটি হাই কিন্তু পারমিয়েবিলিটি লো, ফলে ওইটার ভিতর দিয়ে পানি ইনফিল্ট্রেটেড খুবই কম হয়। ফলে আমাদের এগ্রিকালচার ল্যান্ডগুলোতে এই প্রবলেমগুলো হয়ে গেছে, ইনফিল্ট্রেশন খুবই কম হচ্ছে, এটাও একটা প্রবলেম। ভূগর্ভে পানি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা আমরা রাখছি না। আগে প্রত্যেক বাড়িতে কুয়া ছিল, কুয়াগুলো তো ওয়াটারটাকে নিচে নিয়ে যাওয়ার কাজে হেল্প করতো। কুয়া এখন কোনো বাড়িতে নাই, প্রায় ভূগর্ভস্থ পানিটাকে রিচার্জিংয়ের ব্যবস্থা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের মাঠে ভূগর্ভে পানি পাঠানোর একটি প্রকল্প রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের উদ্যোগের পাশাপাশি পানির অপচয় বন্ধ এবং বৃষ্টির পানি জমিয়ে ভূগর্ভস্থ পানির স্তর উপরে তোলা সম্ভব। এখানে একটা ক্যানেলের মতন কাটছে, এখানে পাথর ফেলাইছে, আমরা দেখছি পাথর দিচ্ছে, আর এখানে বোরিং করে এখানে পাইপ ঢোকাইছে নিচের দিকে, তারপরে এই জালের নেটটা লাগাইছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাতক্ষীরার কালীগঞ্জে নোংরা পরিবেশে গজ ও ব্যান্ডেজ তৈরির অভিযোগ উঠেছে। গজে তুলার জায়গায় ব্যবহার করা হচ্ছে পলিয়েস্টার ও পোশাক কারখানার ঝুট। এটি অপারেশন ও কাটা ছেঁড়ার রোগীর জন্য খুবই শঙ্কার বিষয় বলে জানান চিকিৎসকরা। দেশের চাহিদার শতকরা ৮০% গজ ও ব্যান্ডেজ তৈরি হয় সাতক্ষীরার কালীগঞ্জে। নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নের মাঘুরালী, চৌবাড়িয়া, বাগবাটি সহ বেশ কয়েকটি গ্রামে এগুলো তৈরি করেন তাঁতিরা। গজ তৈরিতে শতভাগ কার্পাস তুলা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। শতকরা ৩০ থেকে ৩৫% কার্পাস তুলার সাথে ৬৫ থেকে ৭০% পলিস্টার ও পোশাক কারখানার ঝুট ব্যবহারের অভিযোগ রয়েছে। সম্পূর্ণ কটন না, এতে পলিস্টার মিক্স আছে। যদি এটা কটন হইতো তাহলে হয়তো অনেক দাম বেশি হইতো, যে কারণে বাজারে চলে না। এটা যদি বিশুদ্ধ তোলা দিয়ে বা শুদ্ধ তোলা দিয়ে যদি একেবারে তৈরি করা হতো তাহলে এটার মান বাড়ত। নলতাতে গজ ব্যান্ডেজ তৈরি হয়, এটা গোটা বাংলাদেশের 80% চাহিদা পূরণ করে বলে আমরা জানি। সুতাগুলো সম্পূর্ণ কটন কিনা সেটা আমাদের জানা নাই, তবে মিশ্রণ সুতা এটা আমরা জানি। গজ ব্যান্ডেজ উৎপাদনে এই কটনগুলো ব্যবহার করা হচ্ছে 430 থেকে 40%। বাকি যে 60 থেকে 70% যে জিনিসপত্র ব্যবহার করা হয় তার ভিতরে সিনথেটিক, বিশেষ করে পলিয়েস্টার, রেয়ন, এইগুলো আবার কলকারখানার উৎপাদিত কাপড়ের ঝুট থেকেও সুতো তৈরি করা হয়। এছাড়া কারখানার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। নোংরা পরিবেশে তৈরি গজ ও ব্যান্ডেজের ব্যবহার রোগীর নানা জটিলতার সৃষ্টি করতে পারে, এমনটাই বলছেন চিকিৎসকরা। সিনথেটিক যে জিনিসগুলো থাকে যেমন পলিয়েস্টার, রেয়ন, এই জিনিসগুলোর টুকরাগুলো সহজেই শরীরের সাথে মিলে যায় না, ফলে ফরেন বডি সেন্সেশন হয়, চুলকায়, ভিতরে অস্বস্তি থাকে, একই সঙ্গে অনেক সময় অ্যালার্জিও দেখা যেতে পারে। স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে শতভাগ কার্পাস তুলায় গজ ও ব্যান্ডেজ তৈরি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীতে দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে চসিক কার্যালয়ে তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষর করে এই দুই সংস্থা। নিরাপদ সড়ক নিশ্চিতে দেশের কোনো শহরে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম কোনো চুক্তি হলো। সভায় সিটি মেয়র বলেন, চসিক এবং সিএমপি যানজটমুক্ত চট্টগ্রাম ও হকারমুক্ত ফুটপাত গড়তে এরই মধ্যে একসাথে কাজ করছে। এই চুক্তির আওতায় পারস্পরিক তথ্য আদান প্রদানের মাধ্যমে নিরাপদ নগর পরিকল্পনায় আরও এগিয়ে যাবে চট্টগ্রাম। ঢাকা আজকারের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে 3 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে তুর্কি যুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা।
বেলা 12:30টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে জাহাজটি। বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রদূত। পরে জাহাজ পরিদর্শন করেন তারা। 4.5 মাসের যাত্রায় 20টি দেশের 24টি বন্দরে ভিড়েছে এটি। 9 মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুরস্কের এই যুদ্ধ জাহাজ। টানা কয়েক সপ্তাহের তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বৃষ্টির সাথে শিলা, ঝড় ও বজ্রপাতে ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। বরগুনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। 8 ঘন্টা পরই বিভিন্ন জায়গায় গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়। তবে লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খুলনায় দেখা মিলছে বৃষ্টির। খুলনা আবহাওয়া অফিস জানায় সোমবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে আকাশ থেকে বজ্রপাতের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। নগদ ইসলামীকে লেনদেন করে পবিত্র মক্কা মদিনা সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের কাঠমিস্ত্রি মোহাম্মদ মুন্না। রমজান মাসে ব্যাংক থেকে নগদ ইসলামিক ওয়ালেটে অ্যাড মানি করে এই উপহার জিতেছেন তিনি। মুন্নার বাড়িতে গিয়ে তার হাতে উপহারের কাগজপত্র তুলে দিয়েছেন ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের মুন্না দীর্ঘদিন ধরে নগদ ইসলামিক ব্যবহার করেন। শরিয়া সম্মত লেনদেন নিশ্চিতের জন্য নগদ ইসলামিক পরিচালিত হয় একটি বিশেষ শরিয়া বোর্ড দ্বারা। এর আগে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুকের উদ্যোগে নগদের ডিস্ট্রিবিউটররা মক্কা মদিনা সফর করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে। সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। গুজরাটের রাজধানী আহমেদাবাদের স্কুলে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফায় ভোট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সহ কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে। এছাড়াও 2 কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। তৃতীয় দফায় 93টি আসনে প্রার্থী নির্বাচনে ভোট দিয়েছেন 17,20,00,000 ভোটার। তৃতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,300 জনেরও বেশি প্রার্থী, যাদের মধ্যে 120 জন নারী। এছাড়া এ দফায় পশ্চিমবঙ্গের 4টি আসনে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। প্রথম ধাপের উপজেলা নির্বাচন কাল। ভোট সুষ্ঠু করতে সকলের সহযোগিতা চেয়েছেন সিইসি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশঙ্কাজনক হারে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, মিলছে না টিউবওয়েলেও। সাতক্ষীরার কালীগঞ্জের নোংরা পরিবেশে গজ ব্যান্ডেজ তৈরির অভিযোগ, শঙ্কিত চিকিৎসকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।